আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, এখন রয়েছে জনশক্তি রপ্তানি, প্রবাসী আয় ও বৈদেশিক কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন সেন্টার ফর এনআরবি এর চেয়ারপারসন MS শাকিল চৌধুরী। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখবেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, আপনি শুনছিলেন যে আমরা বৈদেশিক কর্মসংস্থান নিয়ে কথা বলবো। তো আমি শুরু করব যে এই মুহূর্তে বৈদেশিক কর্মসংস্থানের কি অবস্থা রয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিনে আমরা উপস্থিত দর্শকদের সামনে। সেটি হলো আজকে নতুন একটি সরকারের যাত্রা শুরু হতে যাচ্ছে। যে কোনো কর্মসংস্থান, অর্থনৈতিক কর্মকাণ্ড, সামাজিক অবস্থা সবকিছুর সাথে কিন্তু একটা রাজনৈতিক আবহ প্রয়োজন। এই রাজনৈতিক আবহ যত স্থিতিশীল থাকবে, যত পরিমিত বোধ থাকবে, যত আন্তর্জাতিকভাবে থাকবে, তত বেশি আমার কর্মসংস্থান আন্তর্জাতিক বাজারে হবে। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের শ্রমবাজারের একটা সুনাম আছে বিশ্বে। এই সুনাম ধরে রাখার জন্য আমাদের রাজনীতিবিদদের দায়িত্ব সবচেয়ে বেশি। এই শ্রমবাজার নিয়ে যেটুক অনাচার হয়েছে, সব হয়েছে কিন্তু রাজনৈতিক আশ্রয় এবং প্রশ্রয়। আজকে যে সরকারটি গঠিত হতে যাবে এবং যারা সংসদে দায়িত্ব নিতে যাবেন, তাদের কাছ থেকে আমরা দায়িত্বশীল, আমি বলবো লাকসই আচরণ। যে আচরণটি করলে আমার আন্তর্জাতিক অঙ্গনে আমার অবস্থান সুদৃঢ় হবে, আমার অর্থনৈতিক শক্তি মজবুত হবে, আমার কর্মসংস্থান সৃষ্টি হবে, আমার বাংলাদেশের ব্র্যান্ডিং হবে, সেই দায়িত্ব যদি তারা পালন করেন, সামনে বাজার খুলবে। বিশ্বব্যাপী শ্রমবাজারের যে একটা চাপ ছিল, এটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে আপনার কাউন্টার ট্যারিফের উপর থেকে এটি এসেছিল। ইনভেস্টমেন্ট, ডেভেলপমেন্ট সব কিছুই কমে গেছিল। তখনই কিন্তু আমার শ্রমবাজার ছোট হয়েছে। আমরা আবার আমাদের শ্রমবাজারকে শক্তিশালী করে এবং নতুন সরকারের অধীনে যদি আমরা এই শ্রমবাজারটাকে সরকারি দল এবং সরকারের বাইরে যে দল আছেন, সংসদ সদস্য বা সংসদে যারা বিরোধী দল থাকবেন, তারা যদি একটি লাকসই আচরণ করেন, যা প্রয়োজন তাৎক্ষণিকভাবে, আমার অনেক আশা থাকবে। আমার আশার সাথে আমার বাস্তবতার একটা মিল যদি রেখে আমি যদি এগুতে পারি, আমি প্রায় তখন কিন্তু আমার কর্মসংস্থানের বাজারটি সামনে অনেক বেশি বড় হওয়ার সুযোগ আছে। মধ্যপ্রাচ্যের দেশ শুধু নয়, ইউরোপের দেশগুলোতেও কিন্তু শ্রমবাজার আছে। সেই শ্রমবাজারকে আমরা অর্জন করতে পারিনি, নানান রকম কারণে অর্জন করতে পারিনি। অত্যন্ত মেধাবী অনেক লোক এবার কিন্তু বিভিন্নভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এসছেন। আমরা আশা করব তারা সরকারে যারা থাকবেন, যারা বেসরকারিভাবে থাকবেন, প্রত্যেকেই যার যার কমিটিগুলোতে ভূমিকা রাখবেন, যাতে করে আন্তর্জাতিক শ্রমবাজার আমরা অর্জন করতে পারি। এবং এই পরিবেশটা যদি আমি রাজনৈতিকভাবে দিতে পারি এবং রাজনৈতিক প্রভাব গ্রহণ করে যারা দুর্বৃত্তায়ন করেছেন এই শ্রমবাজারটাকে, এখান থেকে যদি নতুন সরকার এটাকে মুক্ত রাখতে পারেন, তাহলে কিন্তু আমাদের শ্রমবাজারের অবারিত সুযোগ। আপনার এই কথাটা রেশ ধরে আমি বলবো যে এই যে নতুন যে সরকার আসছে, নতুন যে সরকার যারা আজকে শপথ নিচ্ছিলেন, তো তাদের শ্রমবাজার নিয়ে, কর্মসংস্থান নিয়ে একটা বড় পরিকল্পনা আছে। এই বড় পরিকল্পনা পূরণে তাদের কি কি চ্যালেঞ্জ হতে পারে? আরেকটা কথা আপনি যেটা বললেন যে লাকসই আচরণ, সেই আচরণটা আসলে কেমন হওয়া উচিত? আমি কথাটি নতুন বললাম। সবসময় সবাই বলেন যে দায়িত্বশীল, আমি দায়িত্বশীল বলবো না, আমি বলবো লাকসই। এই কারণেই যে আমার সমাজ, আমার ব্যবস্থাপনা, আমার অবস্থাটাকে আমি খারাপ থেকে ভালোতে যেতে হলেও একটা ব্রিদিং স্পেস দরকার হয়। আমরা একটা খুব খারাপ জায়গায় ছিলাম, 24 আমাদেরকে একটা ভালো জায়গায় আসবার সুযোগ করে দিয়েছে। এই সুযোগটাকে যদি আমি কোনো কারণে, আমার ইগোর কারণে, আমার নিজের বড়ত্বের কারণে, আমার ছোটত্বের কারণে, এগুলো কোনো কারণে যদি ক্ষতিগ্রস্ত করি বা দ্বিধাগ্রস্ত যদি হই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, আমি প্রায় বলি যে সাইকেল যেমন দুটো চাকাতে চলে, একটি চাকা হচ্ছে সামনের, একটি হচ্ছে পিছনের। দুটো চাকা ছাড়া কিন্তু সাইকেল চলবে না। ধরেন যদি যারা সরকার গঠন করবেন, যেমন ধরেন আপনি জাতীয়তাবাদী দলের সরকার গঠন করবেন, এইটাই আমরা দেখছি, হয়তো জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তো বোধহয় ইতিমধ্যেই উনি নির্বাচিত হয়েছেন তার সংসদে, আমরা তাকে অভিনন্দন জানাই। এবং তার সরকার কিন্তু এই সামনের চাকায় এখন গেলেন। পিছনের চাকাতে যারা আছে, বিরোধী দলীয় সদস্যবৃন্দ যারা আছেন, তাদেরকে যথাযথ সম্মানের সাথে, তাদের মূল্যায়ন, তাদের মতামতগুলোকে যথাযথভাবে গ্রহণ করে এবং যেটি প্রয়োজনীয় দেশের স্বার্থে সেটি করবার জন্য তিনি যদি ভূমিকা রাখেন, আমরা নিশ্চয়ই এই যে একটি আমরা শুনেছি, আপনি যে কথাটা বলছেন যে দীর্ঘ একটা শ্রমবাজার অবারিত করবার একটা নির্বাচনী ইশতেহার আছে, প্রায় 1 কোটি।
অত বোধহয় তাৎক্ষণিকভাবে পারা যাবে না, বাট বড় টার্গেট থাকলে আমরা এগোবার সেখানে তো চেষ্টা কিছু চ্যালেঞ্জ অবশ্যই থাকবে। Definitely এই আছে। মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এইটার ব্যবস্থাপনাটাকে যদি একটু আমরা স্বচ্ছ করতে পারি। এই শ্রমবাজারের ব্যবস্থাপনা, এর সাথে যারা ব্যবসার সাথে জড়িত, লাইসেন্সিং অথরিটির সাথে জড়িত, যারা ভিসা প্রসেসিংগুলোর সাথে জড়িত, বিদেশে আমাদের মিশনগুলোর বিভিন্ন অসাধু কর্মকর্তা এর সাথে তো জড়িত, যার কারণে শ্রমবাজারের ব্যয়টা বেড়ে গেছে, মানুষ এফোর্ড করতে পারছে না। 10 লাখ টাকা দিয়ে আমি যেখানে যাচ্ছি, অন্য দেশের মানুষটি সেই জায়গায় 3 লাখ 4 লাখ টাকা দিয়ে যাচ্ছে। এই অন্যায্য খরচটি কিন্তু আমাদের রাজনৈতিক প্রভাব, প্রশাসনের লোকজনের যোগসাজশ, আমাদের মিশনের কতিপয় অসাধু মানুষ, কোনো জায়গায়, সবাই অসাধু নয়, কোনো জায়গায় তাদের কারণেই কিন্তু এই বাকি যে 7 লাখ বা 5 লাখ টাকা বেড়ে গেছে। আমি যদি এখানে একটু ইন্টারাপ্ট করি, যে আপনি যেটা বলছেন এই যে যারা যোগসাজশে, ঠিক আছে, জনশক্তি রপ্তানিতে যে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বা যেটা সিন্ডিকেট ছিল, এই যে এদেরকে আসলে আইনের আওতায় আনা যায় কিভাবে? আইনের আওতায় কিভাবে আনবেন? ওরা বিভিন্নভাবে সবাইকে ম্যানেজ করে ফেলেছে। এই যে আমরা একটা কথা আমাদের জুলাইদের সময়ে শুনেছি, পুরনো বন্দোবস্ত, এগুলোই ছিল পুরনো বন্দোবস্ত। আমাদের ইমিডিয়েটলি কাজগুলো হলো এই পুরনো বন্দোবস্তের মধ্যে যে অসাধু কাজগুলো ছিল, দুর্বৃত্তায়ন ছিল, লুট ছিল, ব্যাংকিং খাতটাকে লুট করা হয়েছে, ক্যাপিটাল মার্কেটকে লুট করা হয়েছে, আপনার শ্রমবাজারকে লুট করা হয়েছে। এই লুটেরাদেরকে দূরে রাখতে হবে অথবা তাদেরকে সংশোধন করে আনতে হবে। আপনি সংশোধনের বাইরে একটা রুগীকে ট্রিটমেন্ট না করে যদি ইনফেকশাস ডিজিজওয়ালা একজন রুগীকে আনেন, সমাজ নষ্ট করবে। আমার ইনক্লুশনের কথা অনেকেই বলেন, আমরাও ইনক্লুশন চাই, কিন্তু ইনক্লুশন কিন্তু অসৎ লোকদেরকে নিয়ে নয়, অসৎকে সৎ বানিয়ে তারপরে ইনক্লুশন হতে হবে। না হলে আমি কিন্তু কোনো জায়গায় সততা রাখতে পারবো না। এই যে গত দীর্ঘদিন যাবত আমাদের শ্রমবাজার থেকে যেভাবে রাজনৈতিক প্রভাবে এই যে বা রাজনৈতিক সুযোগ গ্রহণ করে শ্রমবাজারকে ব্যয়বহুল করা হয়েছে, তার জন্য কিন্তু আমাদের নেতৃবৃন্দ দায়ী। তারা এটাকে কন্ট্রোল করতে পারেননি কোনো ক্ষেত্রে, আর কোনো ক্ষেত্রে তারা নিজেরা জড়িত ছিলেন। এ কারণে এইটিকে নিয়ন্ত্রণ করা যায়নি। আমরা এখনো মনে করি এই জনাব তারেক রহমান দীর্ঘদিন পরে তিনি একটা প্ল্যান বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান, উই ওয়ান্ট টু সি দ্যাট গুড প্ল্যান। এই নেশনের জন্য একটা ভালো প্ল্যান, এবং বিরোধী দলের যে নেতৃবৃন্দ এসছেন এবং আমাদের জামাতের যে বিরোধী দলীয় নেতা হবেন আশা করি জনাব ডক্টর শফিকুর রহমান, তারও সেন্সিবল আচরণ আমরা এই পর্যন্ত দেখেছি। আমরা সামনের দিনগুলোতে সরকার পরিচালনায় চাই তিনি অন্যায্য কাজগুলো দূরীভূত করবার ক্ষেত্রে সরকারকে সর্বাত্মকভাবে তার নেতৃত্বে বিরোধী দল সহযোগিতা করবে। তাহলে আমাদের শ্রমবাজার, আমাদের প্রবাসী, আমাদের শ্রমিক সবাই উপকৃত হবে। জি, আরেকটা বিষয়, যে বিষয়টা নিয়ে আমরা বারবারই আসলে কথা বলছি, সেটা নিয়ে আমি বলবো যে এই যে আমাদের দেশ থেকে যে জনশক্তি রপ্তানি করা হচ্ছে, জনশক্তি রপ্তানিতে যে টাকার পরিমাণটা, যেটা দুর্নীতি আপনি বলছেন, একটু আগে মেনশন করেছেন, এর মধ্যে এই টাকার পরিমাণটা কিভাবে কমানো যায়। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা দক্ষ জনশক্তি রপ্তানিতে, মানে কিভাবে দক্ষ জনশক্তি বাইরে রপ্তানি করতে পারি। এখানে বোধহয় আমাদের দেশের জনশক্তি সবচেয়ে বেশি অদক্ষ থাকে এবং ট্রেন আপ থাকে না। এই জায়গাটা আমরা কিভাবে আগাতে পারি? এর একমাত্র কারণ হলো আমাদের আরেকটু প্রশাসনিক দৃঢ়তা অর্জন করতে হবে। আজকে যিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হতে যাচ্ছেন বা যিনি হয়েছেন ইতিমধ্যেই হয়তো শপথ গ্রহণ করবেন, তার দৃঢ়তা, ভদ্র আচরণ একটা মাঠের ব্যাপার আছে, এবং প্রশাসনিক ক্ষেত্রে যখন তিনি বসবেন তার দৃঢ়তাটা প্রয়োজন হবে। তার প্রশাসনে যে সকল অসৎ লোকজন আছেন তাদেরকে যদি নিবৃত্ত না করা যায়, তাদেরকে যদি অসততার বাইরে না নিয়ে আসা যায়, তার রাজনৈতিক নেতৃবৃন্দ যদি অসততায় না থাকেন, তাহলে আমরা কোনোটাই করতে পারবো না। এই যে যেমন ধরেন আপনি বলছিলেন যে দক্ষতা বৃদ্ধির জন্য একজন সাধারণ শ্রমিক যখন আসেন কাজ নিতে, মনে করেন তিনি সৌদি আরবে যাবেন, দুবাইতে যাবেন, অথবা মধ্যপ্রাচ্যের অন্য দেশে যাবেন, অথবা মালয়েশিয়াতে যাবেন, তিনি এসেই চিন্তা করেন কালকে সকালে চলে যাবেন। এর একমাত্র কারণ হলো তার আর্থিক তাগাদা। তিনি ধার করে টাকা এনেছেন। এই যে জনাব তারেক রহমান সাহেব কিন্তু কিছু কথা বলেছেন যে তারা লোন দিবেন, এইসব প্রোগ্রাম কিন্তু আগেও কিছু আমরা শুনেছি, বাস্তবায়ন দেখিনি। প্রবাসী কল্যাণ ব্যাংক নামে সরকারের একটা ব্যাংক আছে, সেখান থেকে সেই রকমের চাহিদা অনুযায়ী সহযোগিতা আমরা দেখিনি। এগুলো যদি হয়, তিনি যদি তার প্ল্যানের মধ্যে যদি এগুলো থাকে, তাহলে নিশ্চয়ই এই শ্রমবাজারের এই শ্রমবাজারকে ধরবার জন্য যে ব্যয়, এটা কমে যাবে, এবং বাজার খোঁজার জন্য নিয়মিত একটা পরিকল্পনা থাকতে হবে, একটা টিম থাকতে হবে, যে টিমটি শুধু সৌদি আরবের বাজার নয়, শুধু মালয়েশিয়ার বাজার নয়, ইউরোপের বাজার বা অন্যান্য দেশের অনেক ডেভেলপিং কান্ট্রিজ আছে যেগুলোতে আমাদের। জি, আমরা এই বিষয়গুলো নিয়ে অবশ্যই কথা বলবো, তার আগে একটু বিরতি নিয়ে আসছি। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, ততক্ষণ সঙ্গেই থাকুন।
আবারও স্বাগত 21 বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, বিরতির আগে জনশক্তি রপ্তানি, প্রবাসী আয় ও বৈদেশিক কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম সেন্টার ফর এনআরবি এর চেয়ারপারসন MS শাকিল চৌধুরীর সঙ্গে। প্রিয় দর্শক, 21 বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিক্রার গ্রুপ। আমরা আবারও ফিরছি তার সঙ্গে আলোচনায়। আমরা বিরতির আগে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, আমি সেই বিষয়টাই টানতে চাচ্ছিলাম যে যেটা আপনি বলছিলেন যে বিদেশগামী অনেক তরুণরা আছে, তারা আসলে ভিটেমাটি সব কিছু বিক্রি করে তারপরে বিদেশে যাচ্ছে। তো তাদের একটা তাড়া থাকে এই জায়গাটাতে। তো সেই জায়গাটাতে এটা নিয়ে কিন্তু আমাদের নতুন যে সরকার আসতে যাচ্ছে তাদের একটা পরিকল্পনা আছে। তো এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা খুবই ভালো। এবং আমি যে কথাটা বলছিলাম যে প্রশাসনিক কারণে এগুলো করা যাচ্ছে না বা যায়নি অতীতে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যায়নি। যেমন ধরেন আমাদের ট্রেনিং সেন্টার আছে, আপনারা এই যে স্কিল ডেভেলপমেন্টের কথা বলেন, ট্রেনিং সেন্টার আছে, সেগুলোতে যদি ভাষার ছোটখাটো বিষয়গুলো, দৈনন্দিন ব্যবহারিক জ্ঞানগুলো যে দেশে যাচ্ছে সেই দেশের জিনিসপত্রগুলোর নাম টামগুলো সেই দেশের ভাষা অনুযায়ী যদি আমরা অ্যাটলিস্ট ভাষাগত দক্ষতাটাও কিছুটা করা, যে আমরা 3 মাসের কি স্পোকেন ইংলিশ কোর্স তো আমাদের বাচ্চারা সবাই করে অনেক বড় হয়ে গেছে, অনেক ভালো হয়ে গেছে। আমরা এই সাধারণ মানুষগুলোকে কিন্তু এই জিনিসটা যদি দিতে পারতাম তাহলে কিন্তু এরা আরো ভালো বেতন পেতেন। আমরা একবার সৌদি আরবে গিয়েছিলাম অনেক সময়, ওই দেশের অর্থমন্ত্রী, তখন সৌদি আরবের সাথে বাংলাদেশের একটা চুক্তি হচ্ছিল, উইটনেস হিসেবে আমারও সুযোগ ছিল সেখানে যাবার। তো ওখানে উনি বলছিলেন যে বাংলাদেশের একটা শ্রমিক যেখানে 800 দিরহাম বেতন পায়, ফিলিপাইনের একটা শ্রমিক পায় সেখানে 1500 দিরহাম। এই জায়গার গ্যাপটা কিভাবে করব? কারণ আমার এটাকে যখন ডানে যেতে বলে সে বুঝে না কোন দিকে যাবে। ফিলিপাইনে ওটা শিখে আসে, ডান বলতে কোন দিকে যায়, ডান দিকে বাম দিকে, এগুলো শিখে যায়। আমরা এটা করতে পারবো। কিভাবে পারবো? আমাদের যদি একটা প্রশাসনিক সিদ্ধান্ত এরকম থাকে যে যে কোনো শ্রমিক যেদিন থেকে তিনি কোনো একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হবেন, ওই কোর্সটার 3 মাস অথবা 1 মাস অথবা যাই কিছু হোক, একটা মিনিমাম রিকোয়ারমেন্ট বেসিক কোর্সগুলো করে তাকে আমরা পাঠাবো। এই 3 মাস তাকে আমরা প্রস্তুত করব। আমাদের সেন্টারগুলো কিন্তু আছে, বিভিন্ন জেলায় কিন্তু এই ট্রেনিং সেন্টারগুলো আছে। এগুলো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন জায়গায় আছে, এই বিএমইটির অধীনে এগুলো চলে। এগুলোতে কোনো কাজ হয় না, এগুলোতে লোকজন যায় না। যে শ্রমিক যায় তিনিও কি করেন, তিনি গিয়ে একটা সার্টিফিকেট নেবার চেষ্টা করেন, পড়ার জন্য যান না, শেখার জন্য যান না। আমরা যদি এটা বাধ্যতামূলক করি, তাদেরকে বাধ্য করি তোমাকে এটা পড়তে হবে, এবং এই ট্রেনিংটা যদি আমরা ফ্রি করি, যেমন ধরেন অনেক ডেভেলপমেন্ট পার্টনার্স আছে আমাদের, এদেরকে যদি বলি আমাদের বছরে 10 লাখ শ্রমিক যাবে দেশের বাইরে, রাফলি 10 থেকে 12-15 লাখ। সেখানে বোধহয় একটা ট্রান্সপারেন্সি থাকা দরকার। অবশ্যই আমি সেই জায়গাগুলোতেই আসছি যে আমাদের ডেভেলপমেন্ট পার্টনার যারা আছেন তাদেরকে যদি বলি যে তুমি স্কিল ডেভেলপমেন্টের জন্য, ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য আমাকে ওরা অনেক ঋণ দিচ্ছ, অনেক সুবিধা দিচ্ছ, আমাদের বৈদেশিক বিদেশগামী প্রবাসী শ্রমিক যারা আছেন তাদেরকে ট্রেনিং এর এই জায়গায় আমাকে একটা সাপোর্ট করো। আমি শিওর জাপান, ইউএনডিপি, ইউনিসেফ, ইউনাইটেড নেশনস এইসব অর্গানাইজেশন কিন্তু খুব করবে, ইউরোপিয়ান ইউনিয়ন। তাদেরকে বুঝাতে হবে যে রিয়েল একটা ডেভেলপমেন্ট হচ্ছে, এটা মানে ক্ষমতায়ন হচ্ছে। অ্যাটলিস্ট ল্যাঙ্গুয়েজ হোক, বা এই যে কাপটার কি নাম যেখানে যাচ্ছেন সেখানে এই কাপটার কি নাম হতে পারে, মোবাইলটাকে তারা কি বলেন, এই জাতীয় জিনিসগুলো যদি শিখে যায় তাহলে কিন্তু সে একটা ভালো জায়গায় পেতে পারে তখন। আর সবচেয়ে তাদের তাড়া থাকে কেন, তারা যেহেতু ধার নেয়, ঋণ নেয়, বাড়ি বন্ধক রাখলে ব্যাংক তো মাসে মাসে সুদের ব্যবসাটার মধ্যে সে সুদ আদায় করতে থাকে, এটা তার বিজনেস। আমরা যদি সেইখানেই ঋণমুক্ত একটা সুদ অথবা একেবারে নমিনাল চার্জে যদি একটা সুদ দিয়ে তাকে একটা অ্যাকাউন্ট খুলে যদি পাঠাই, সেখানে প্রবাসী কল্যাণ ব্যাংক, তারপরে এনআরবি নামে অনেকগুলো ব্যাংক হয়েছে, সোনালী ব্যাংক, এই ব্যাংকগুলো যদি কিছুটা দায়িত্ব নেয় যে একটা সেগমেন্ট, যেভাবে আমরা স্মল SME কে প্রমোট করেছি যে ব্যাংকগুলোকে বাধ্যতামূলক এটা করতে হবে, আমরা এই প্রবাসী শ্রমিক পাঠানোর ঋণ বিতরণের ব্যাপারেও যদি একটা স্ল্যাব করে দিই, প্রত্যেকটা ব্যাংকের, বাংলাদেশ ব্যাংকের অধীনে একটা তদারকিমূলক ব্যবস্থা রেখে যে তুমি অন্তত 5 থেকে 10% শ্রমিকদেরকে লোন দিবা, এটি কিন্তু আমার একটা ইনভেস্টমেন্ট, এটি একটা ঋণ নয়। এইটা কিন্তু প্রবাসী শ্রমিক কিন্তু বৈদেশিক কর্মসংস্থানের ব্যবস্থা করছে, চাল ডাল খায় না, আমার বিদেশি রেমিটেন্স পাঠায়। জি, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আজকে আমাদের এখানে শেষ করতে হবে। আমরা আশা করছি যে পরিকল্পনা অনুযায়ী নতুন সরকার সেভাবেই আগাবে এবং দক্ষ জনশক্তি রপ্তানিতে আমরা অবশ্যই ভালো একটা ভবিষ্যৎ দেখতে পাবো। আমি একটা আশা রাখতে চাই, নতুন সরকার যিনি আসছেন এবং বিরোধী দলে যারা থাকবেন তাদের কাছে আমাদের সাধারণ মানুষের স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, প্লিজ
একটা পলিটিক্যাল স্টেবল সিচুয়েশন আপনারা আনেন। আলোচনা করবার জন্য সংসদ হয়েছে, আলোচনা বসে সংসদে করেন, বাইপার্টি আলোচনা করেন। নবনির্বাচিত প্রধানমন্ত্রী কিন্তু বাড়ি বাড়ি গিয়ে একটা সম্প্রীতি তৈরি করবার চেষ্টা করেছেন। এই বাইপার্টি এগুলো হোক, ট্রাইপার্টি হোক, মাল্টিপার্টি হোক, আলোচনা করে সমাধান হোক। সংসদ যেন কেন্দ্রবিন্দু হয়ে যেহেতু নির্বাচিত হয়ে আসছে, এখান থেকে কিন্তু বিরোধী দলকেও যেন সরকারি দল অত্যন্ত সম্মানের সাথে গ্রহণ করে, এই প্রত্যাশা আমাদের থাকবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এখানে উপস্থিত হবার জন্য। দর্শক, এতক্ষণ দেশের জনশক্তি রপ্তানি, প্রিয়বাসী আয় ও বৈদেশিক কর্মসংস্থান পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন সেন্টার ফর NRB এর চেয়ারপারসন MS শাকিল চৌধুরী। নিচ্ছে একটা বিরতি, 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21শের সঙ্গেই থাকুন।